ইংলিশ প্রিমিয়ার লিগে উইকলি অ্যানালাইসিসে সকলকে স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহটি ১১তম সপ্তাহ ছিল ইংলিশ লিগে এবং এই সপ্তাহে বেশ কয়েকটি ব্লকবাস্টার ম্যাচ হয়েছে। আজকের ভিডিওতে সেগুলো বিশ্লেষণ করব। প্রথমত ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহাম মুখোমুখি হয়েছিল এই সপ্তাহের প্রথম ম্যাচে এবং এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে অনেকটা প্রত্যাশা ছিল এই ম্যাচে ওরা ভালো ফলাফল নিয়ে আসবে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সেরকম খেলতে পারেনি। স্কোরবোর্ড বলছে যে ম্যানচেস্টার ইউনাইটেড ২-২ গোলে ড্র করেছে। খুবই ইনফর্ম টটেনহামের সাথে। কিন্তু মাঠে খেলার চিত্র ছিল কমপ্লিটলি আলাদা। টটেনহাম এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ডমিনেট করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড ২টি গোল করতে সক্ষম হয়েছে এবং ওরা সারা ম্যাচ মিলে ২ বার গোলে টার্গেট করেছিল এবং ফরচুনেটলি ওদের ২টি গোল হয়েছে। একটি গোল করেছেন ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ডিলিট ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার এটি কর্নার কিক থেকে গোল করতে সক্ষম হন। অনেকটা লাকি ছিলেন বলা যায় এই গোলের ক্ষেত্রে এবং ওপেন প্লে থেকে এমবোমো আরেকটি গোল করেছেন। এছাড়া টটেনহামের জন্য এটি খুবই ফ্রাস্ট্রেটিং একটি ডে ছিল কারণ অনেক ভালো খেলার পরও ওরা কিন্তু জয় আদায় করে নিতে পারেনি। এই ম্যাচটি হয়েছিল টটেনহামের মাঠে। এখানে টটেনহাম ফেভারিট হয়ে নেমেছিল খেলতে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে একটি পয়েন্ট ভাগাভাগি করতে সক্ষম হয় এবং সেটি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য অনেক বড় একটি পাওয়া। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে। বিশেষ করে ক্রিয়েটিভ মিডফিল্ডে ওদের অনেক সমস্যা রয়েছে। ব্রুনো ফার্নান্ডেজ একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার কিন্তু উনার পারফরম্যান্স সেরকম দেখা যাচ্ছে না। কাজেই ব্রুনো ফার্নান্ডেজের সাথে এখানে অ্যাটাকিং পজিশনে আরেকজন ভালো প্লেয়ার খেলানো উচিত বলে আমি মনে করি। সেটা মেসন মাউন্ট হতে পারেন অথবা ম্যাথিউ চুনা রয়েছেন উনি একটু পিছনে এসে খেলতে পারেন। একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার কাম স্ট্রাইকার অথবা একজন ফলস নাইন হিসেবে খেলতে পারেন। সেটা হলে হয়তোবা ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যতে আরও আ আ বেশি বল সাপ্লাই দিতে পারবে স্ট্রাইকারদের এবং অনেক বেশি গোল করতে পারবে। আরেকটি ম্যাচে সান্ডারল্যান্ড ড্র করেছে আর্সেনালের সাথে। এই ম্যাচটি অনেকটা সারপ্রাইজিং রেজাল্ট নিয়ে আসছে। অনেকে মনে করতে পারেন যে সান্ডারল্যান্ড এবং আর্সেনাল এখানে সান্ডারল্যান্ড তো ম্যাচ হারার কথা কিন্তু এই মৌসুমে চিত্রটা কমপ্লিটলি ভিন্ন। সান্ডারল্যান্ডের ব্যাপারে আমি আগের কয়েকটি ভিডিওতে বলেছি। বর্তমানে যারা নতুন দর্শক রয়েছেন বাংলাদেশে তারা হয়তোবা সান্ডারল্যান্ডকে চিনবেন না। কিন্তু একসময়কার নিয়মিত একটি প্রিমিয়ার লিগের টিম ছিল। মাঝারি সারির বলা যায়। ওরা প্রায় এভরি মৌসুমে সান্ডারল্যান্ড কিন্তু খেলতেছিল বিগত ৭-৮ বছর আগেও। কিন্তু ওদের একবার রেলিগেশন হওয়ার পর ওরা ২-৩ টা লিগ ডাউনে চলে গিয়েছিল এবং আবারও কামব্যাক করেছে। এই মৌসুমে সান্ডারল্যান্ড দলটি অনেক ভালো করতেছে। বিশেষ করে ওদের প্লেয়িং স্টাইল এবং ওদের কিছু কার্যকরী প্লেয়ার রয়েছেন। ভেরি ফিজিক্যাল একটি টিম। আ বড় টিমগুলো ওদের সাথে আ অনেক কষ্টসাধ্য জয় পাচ্ছে অথবা অনেক সময় হেরে যাচ্ছে। চেলসিও সান্ডারল্যান্ডের সাথে হেরে গিয়েছিল। আর্সেনাল এই ম্যাচটি ২-২ গোলে ড্র করতে পেরে অনেকটা খুশিই হবে কারণ এই ম্যাচটি কমপ্লিটলি ডমিনেট করেছিল সান্ডারল্যান্ড। ডমিনেট বলতে এই নয় যে বল পজিশনে ওরা অনেক এগিয়ে ছিল কিন্তু ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় ওরা খুবই সলিড একটি ম্যাচ খেলেছে এবং ওরা একটি পয়েন্টের দাবি রাখে। এই ড্রয়ের পাশাপাশি সানলাইন কিন্তু এখনও পয়েন্ট টেবিলের উপরের সারির দিকে রয়েছে এবং আর্সেনাল এখনও নাম্বার 1 পজিশনে রয়েছে। আরেকটি ম্যাচে ওয়েস্ট হাম বার্নলিকে ৩-২ গোলে পরাজিত করেছে। এটি ওয়েস্ট হামের দ্বিতীয় জয়। ওয়েস্ট হাম আমি আগেও বলেছি আস্তে, আস্তে উন্নতির দিকে যাচ্ছে। ওয়েস্ট হামের কোচ পরিবর্তন হয়েছে এবং নতুন কোচের অধীনে ওরা আস্তে, আস্তে গুছিয়ে নিচ্ছে বলে মনে হয়। ওয়েস্ট হামে কিন্তু ভালো প্লেয়ার রয়েছেন। ওরা মাঝারি মানের একটি টিম এবং ওরা রেলিগেশন জোন থেকে অচিরেই উপরে চলে আসবে সেটা আমার বিশ্বাস। এই ম্যাচে ১ম এ ওয়েস্ট হাম পিছিয়ে পড়েছিল কিন্তু পরবর্তীতে ওরা ফাইট ব্যাক করে এবং ৩ টি গোল করতে সক্ষম হয়। ম্যাচের একেবারে শেষের দিকে বার্নলি আরেকটি গোল পরিশোধ করতে সক্ষম হয় কিন্তু ফাইনালি ওয়েস্ট হাম ৩-২ গোলে জয়লাভ করে। আরেকটি ম্যাচে চেলসি ওলভসকে ৩-০ গোলে পরাজিত করেছে। এটি চেলসির কনভিন্সিং একটি জয়। ওরা টোটাল কন্ট্রোলে ছিল এই ম্যাচটি। স্বভাবতই ওলভস খুবই উইক একটি টিম এই মৌসুমে। বর্তমানে ওদের কোনো পার্মানেন্ট কোচ নেই। ওরা পার্মানেন্ট কোচের জন্য খোঁজ করতেছে মার্কেটে। ওদের পূর্ববর্তী কোচকে ছাঁটাই করা হয়েছে এবং ওলভস পয়েন্ট টেবিলের একেবারে তলানির দিকে একটি দল। উলভস কিন্তু কয়েক মৌসুম আগেও খুবই মাঝারি মানের ওপর দিকের একটি টিম ছিল। কিন্তু ওদের পারফরম্যান্স আস্তে, আস্তে তলানির দিকে যাচ্ছে। উলভস থেকে কয়েকজন প্লেয়ার গত মৌসুমে চলে গেছেন বড় ক্লাবে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের একজন প্লেয়ার চলে গেছেন। কাজেই উলভস কিন্তু ওদের পারফরম্যান্সটা একটু তলানির দিকে যাচ্ছে এবং আমি মনে করি এই মৌসুমে ওরা হয়তোবা রেলিগেটেড হয়ে যাবে। আরেকটি ম্যাচে ব্রেন্টফোর্ড জয়লাভ করেছে নিউক্যাসলের বিপক্ষে।
এটি অনেকটা সারপ্রাইজিং ছিল আমার কাছে। কারণ ব্রেন্টফোর্ড এবং নিউক্যাসল আ যদি পার্থক্য দেখেন তাহলে নিউক্যাসল অনেক ভালো একটি টিম ব্রেন্টফোর্ডের থেকে। কিন্তু এই মৌসুমে ব্রেন্টফোর্ড খুবই ভালো খেলতেছে। ওরা লিভারপুলকে পরাজিত করেছে এবং এই ম্যাচে ওরা আ নিউক্যাসলকে ৩ গোলে পরাজিত করতে সক্ষম হয়। এই ম্যাচে ২ টি গোল করেছেন ইগর থিয়াগো, উনি ব্রাজিলের একজন স্ট্রাইকার। এই মৌসুমে আর্লিং হাল্যান্ডের পরে ৮ টি গোল করতে সক্ষম হয়েছেন। আর্লিং হাল্যান্ড হয়তোবা ১৩ টি গোল করে সবার উপরে রয়েছেন। আ ইগর থিয়াগোকে নিয়ে পরবর্তী মৌসুমে টানাটানি হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ক্লাবগুলো ওকে সাইন করাতে চেষ্টা করবে। খুবই ভালো একজন স্ট্রাইকার, পিওর নাম্বার 9 বলা যায়। উনার ফিজিক্যালিটি এবং হাইট সবকিছু মিলিয়ে খুবই কমপ্লিট একটি প্যাকেজ স্ট্রাইকার হিসেবে। তো পরবর্তী মৌসুমে ওকে হয়তোবা দেখা যেতে পারে বড় কোনো দলের হয়ে খেলতেছেন। আরেকটি ম্যাচে ব্রাইটনকে পরাজিত করেছে ২-০ গোলে। ব্রাইটন খুবই ভালোভাবে এই মৌসুমটি শুরু করলেও আস্তে, আস্তে ওদের পারফরম্যান্সটা খারাপের দিকে যাচ্ছে। ওরা বেশ কয়েকটি ম্যাচ টানা পরাজিত হলো। তবে এভারটনের জন্য খুবই ভালো দিক। ওরা ২-০ গোলে ব্রাইটনকে পরাজিত করলো এবং এভারটনের ম্যানেজার ডেভিড ময়েস উনি পূর্ববর্তীতে ওয়েস্ট হাম এবং একসময় ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার ছিলেন। ভালো একজন ম্যানেজার এবং দলকে মোটামুটি গুছিয়ে নিয়েছেন বলে বলা যায়। এই সপ্তাহে সবথেকে বড় যে ম্যাচটি ছিল ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের মধ্যকার। এই ম্যাচে লিভারপুল ০-৩ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। লিভারপুলের সমস্যা অনেকটা মনে হয়েছিল যে ২ টি ম্যাচ পরে ওরা অনেকটা কাটিয়ে উঠেছে। কিন্তু লিভারপুলের যে সমস্যা রয়েছে সেটা এখনো আছে এবং এই সমস্যাটা কিন্তু আমি মনে করি একজন প্লেয়ার কেন্দ্রিক, সেটা হচ্ছে মোহাম্মদ সালাহ। উনি আ আনফরচুনেটলি সেটা বলতে হচ্ছে শুধু আমি না এবং বিশ্বের বড়, বড় যে ফুটবল ক্রিটিক যারা রয়েছেন তারা মোহাম্মদ সালাহ পার্টিসিপেশন নিয়ে অনেকটা প্রশ্ন তুলেছেন। বিশেষ করে আ উনি আগের মতো এককভাবে কোনো ম্যাচকে আর বের করে নিয়ে আসতে পারছেন না। কিন্তু একজন টিম প্লেয়ার হিসেবে উনি এখন খেলতেছেন না। এটি মোহাম্মদ সালাহ বড় একটি প্রবলেম। একটি সময় অনেক আগে থেকেই সেই প্রবলেমটা ছিল। কিন্তু আ আগে উনি গোল স্কোর করতে সক্ষম হতেন এবং অনেক বড়, বড় ম্যাচে গোল করেছেন এবং লিভারপুলকে জয় এনে দিয়েছেন। সে কারণে উনার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়নি। আপনারা জেনে থাকবেন আ একটা সময় কিন্তু সাদিও মানের সাথে উনার অনেকটা সমস্যা হচ্ছিল। উনি ফাইনাল থার্ড এ গিয়ে বল পাস করতেন না এবং উনি খুবই টাফ অ্যাঙ্গেল থেকেও গোলের শট নিয়ে নিতেন। অন্যান্য পজিশনে প্লেয়াররা অনেক ওপেন থাকার পরেও উনি বল পাস করতেন না। বিশেষ করে সাদিও মানে এর এগেইনস্ট এ প্রোটেস্ট করেছিলেন এবং সেটা মিডিয়াতে এসেছে। এই মৌসুমে কয়েকটি ভিডিও সামনে এসেছে যে একই কাজ তিনি আবারও করতেছেন। উনি ডেড অ্যাঙ্গেল থেকে গোলের দিকে শট দিচ্ছেন। কিন্তু আ ওপেন পজিশনে ফ্লোরিয়ান বার্স বা অন্যান্য যে সমস্ত প্লেয়াররা বলটা চাচ্ছেন সেখানে দিচ্ছেন না। এটি একটি বড় প্রবলেম সৃষ্টি করছে লিভারপুলের স্কোয়াডে এবং আর্নে স্লট কমপ্লিটলি মোহাম্মদ সালাহকে ব্যাক করছেন। আ কিন্তু মোহাম্মদ সালাহ সেরকম আউটপুট দিতে পারছেন না। সেটা আমার মনে হয় টিমের উপরে কিছুটা প্রভাব পড়তেছে। আফকন ইন্টারন্যাশনাল একটি টুর্নামেন্ট হচ্ছে। সেখানে ইজিপ্টের হয়ে মোহাম্মদ সালাহ খেলতে চলে যাবেন। এরপরে আমার মনে হয় লিভারপুলের দৃশ্যটা অনেকটা পরিবর্তন হবে। কারণ বর্তমানে যে হুগো একিটিকে রয়েছেন উনি মোহাম্মদ সালাহ পজিশনে খেলবেন এবং নাম্বার 9 পজিশনে আ আলেকজান্ডার ইসাক খেলবেন। এবং সেটা যদি ক্লিক করে তাহলে মোহাম্মদ সালাহর মেইন আ 11 এ আসতে অনেকটা সমস্যা হবে। এবং ডিফেন্সে অনেকটা সমস্যা রয়েছে সেটা নতুন নয়। সেখানে ইব্রাহিমা কোনাতে এবং ভার্জিল ভ্যান ডাইক উনারা এই টপ পজিশনে অনেকদিন থেকে খেলতেছেন। ওরা কিছুটা স্লো ডাউন হচ্ছেন এবং কিছু, কিছু সময় ওনারা আ অনেকটা আউট অফ ফোকাস হয়ে যাচ্ছেন এবং সেজন্য লিভারপুল কিন্তু গোল কনসিড করছে। এবং আ ফুল ব্যাকেও লিভারপুলের এই সমস্যা এখন দেখা যাচ্ছে। কনর বার্ডলি অনেকটা এই একটি দিক সামলে নিয়েছেন। অপরদিকে অ্যান্ডি রবার্টসন উনি আগের মতো আর সেরকম ইয়াং না। তো কাজেই এই একটি পজিশনে লিভারপুল কিন্তু অনেকটা সাফার করতেছে। এখন দেখার বিষয় আমার মনে হয় এই মৌসুমে লিভারপুলের টাইটেল জয় করার সম্ভাবনা শেষ। ওরা টপ 4 এ যদি থাকতে পারে সেটাই সবথেকে বড় পাওয়া হবে। কিন্তু আমি মনে করি ওরা হয়তোবা এফএ কাপে অথবা চ্যাম্পিয়নস লিগে অনেক দূর এগোবে। আগামী ২ সপ্তাহ ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো খেলা হবে না। ২ সপ্তাহ পরে আবার আপনাদের সামনে ইংলিশ প্রিমিয়ার লিগের উইকলি অ্যানালাইসিস নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।